অফিসের কাজ শেষ করা পর্যন্ত সুগা অফিসে ছিল। যতটুকু পেরেছে নিজে হেল্প করেছে। অফিস শেষে ইয়োনো সহ সুগা আর জঙ্কুক ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। তে সোফায় বসে টিভি দেখছিল। জঙ্কুক পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে সোফার সামনে রাখা টি টেবিলে ঠিক তের সামনে রাখলো। তে চকলেটের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমি চকলেট খাবো না। না খেলে ফেলে দে। তে সঙ্গে সঙ্গে চকলেটটাকে হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখনই রুম থেকে বান্টু আসে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে চকলেটটাকে হাতে নিয়ে তেকে প্রশ্ন করে, তে আপু, চকলেটটা কার? খেতে ইচ্ছে করলে খেয়ে ফেল। থ্যাংক ইউ তে আপু। বলেই বান্টু চকলেটের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমে চলে গেছে। জঙ্কুক উপর থেকে সবকিছু দেখে রুমে চলে যায়। তে অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলবে তাই করবে। কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেলেও খাবে না। আবার কোনো জিনিস লাগবে মানে লাগবেই। লিসার প্রতি তার রাগ অনেকদিন যাবত। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সে রাগ এখন কন্ট্রোলহীন হয়ে গেছে। রাত 12টার পর কোনো মেয়ে কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না। জঙ্কুক কেন লিসাকে ব্লক করছে না, মূলত এই জিদেই তে এমন আচরণ করছে। 9টা 30 নাগাদ সুগা জিমিনকে কল দেয়। তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো, কেন? তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখোনি? নাকি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে করোনি? জিমিন তৎক্ষণাৎ ফোন কেটে দেয়। আরো 2 ঘন্টা আগেই দেখেছে সুগা তাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। এমনিতেই যেভাবে শাসন করে, সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সবকিছুতেই নজরদারি করবে। এই ভয়ে ইচ্ছে করেই অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এভাবে কল দেয়াতে জিমিন তাড়াতাড়ি গিয়ে অ্যাকসেপ্ট করে নেয়। কিছুক্ষণ পর সুগা আবারও কল দেয়। কল কেটেছো কেন? অ্যাকসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছে? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। রাতে খেয়েছো? জি, আপনি? হ্যাঁ। আচ্ছা, রাখি এখন। এই শোনো। জি ভাইয়া। আবার ভাইয়া? সরি, মুখ ফসকে বের হয়ে গেছে, বলুন। আম সরি। দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারে উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ। মেজাজ একটু গরম ছিল। জিমিন অবাক হয়ে রুমের দেয়ালে তাকিয়ে আছে। সুগা তাকে সরি বলছে, এটাও ভাবা যায়। তে আর জিমিনের আচরণে যেমন পরিবর্তন এসেছে, তেমনি সুগার আচরণেও অনেক পরিবর্তন এসেছে। সুগার সঙ্গে কথা শেষ করেই জিমিন থেকে কল দেয়। জানিস তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। তোকে আগেই বলেছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগী হলেও মন ফ্রেশ। কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকেছিলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পড়ে আমি এখন কোমায় যাওয়ার রাস্তা খুঁজছি। ওমা, কেন? এক একটা পোস্টের লাইনগুলো পড়েই আমি ক্লান্ত হয়ে গেছি। পোস্টের মানে বুঝে তো বহুদূরের বিষয়। এটা আমার ভাইয়ের একার সমস্যা না, আমার মনে হয় এটা ছেলেদের ব্রেনের সমস্যা। মাঝে মাঝে জঙ্কুক ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন, আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। আগামাথা কিছুই বুঝি না। জঙ্কুক ভাইয়েরটা জানি না, তবে আমার কি মনে হয় জানিস, তোর ভাই হয়তো প্রেমে ছ্যাঁকা খেয়েছে। আজকে দুপুরেও দেখলি না, রেগেছিল। কতবার ফোনে কথা বলতে উঠে গেছে। বিশ্বাস না করলে তোর ভাইয়ের আইডিটা একবার ঘুরে দেখিস। তার হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে। খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। আমার আসতে কয়েকদিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিকমতো করিস। তে আচ্ছা বলে কল কেটে দিয়েছে। তার মাথায় জিমিনের বলা কথাটাই ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে সুগার আইডি চেক করলো। বেশ কয়েকটা পোস্টে জঙ্কুক আর ইয়োনোর কমেন্টও আছে। তে সেসব কমেন্টও পড়েছে বিষয়টা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারছে না। ফোন রেখে রুম থেকে বেরিয়ে সুগার রুম পর্যন্ত এসে দেখে দরজা ভেতর থেকে লাগানো। রুমে কম সাউন্ডে গান বাজতেছে। গানটা শুনে তে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে। ডাকবে কিনা বুঝতে পারছে না। চলে যেতে নিয়ে পুনরায় দরজায় এসে ডাকলো। ভেতর থেকে সুগা প্রশ্ন করে, কে? আমি, দরজাটা খোলো। সুগা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। তে রুমে ঢুকে গানটা অফ করে চেয়ারে বসে। তের এমন আচরণে সুগা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এত রাতে তুই এখানে? কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমার না, তোমার। সুগা ডুব দিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। জিমিন নিশ্চয়ই তেকে কিছু বলেছে, আর তার জন্য তে এসেছে। তুমি এমন ছেঁকা খাওয়া গান শুনছিলে কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, গানটা ভালো লাগে তাই শুনছিলাম। এসব গান তারাই শুনে যাদের মনে অনেক দুঃখ। তোমার মনে কিসের দুঃখ বলো? কে তোমায় কি বলেছে? আমায় আবার কে কি বলবে? কিছু হয়নি আমার, টেনশন করিস না। টেনশন তো করতেই হবে, দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি। বাই এনি চান্স তোমার কি তার সঙ্গে কোথাও দেখা হয়েছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখনো এসব গান শুনছো। মাথা নষ্ট হয়েছে তোর? আমি কাউকে মিস করে এসব গান শুনছি না। আর কারোর সঙ্গে আমার দেখাও হয়নি, তুই অযথা চিন্তা করছিস। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ তা আমি জানি না, কিন্তু আর কোনোদিন যেন তোমাকে এমন ছেঁকা খাওয়া গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু, বড় আব্বু সবাইকে বিচার দেব।
আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজে বাজে চিন্তা বাদ দে। শুধু শুধু চিন্তা করে চেহারাটাকে পেতনির মতো করে ফেলছিস। ঘুমা গিয়ে। ভাইয়া শোনো, কোনোদিন যদি ভুলক্রমে ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, তাহলে চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবে। তুমি না পারলে আমাকে বলো, আমি মারবো। প্রয়োজনে আমার 15 থেকে 20টা বান্ধবীকে নিয়ে যাব। সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ। আর শোনো, থাপ্পড় কিন্তু এক গালেই দিবা, তাহলে এই জীবনে আর ওই মেয়ের বিয়ে হবে না। তের কথা শুনে সুগা নিঃশব্দে হাসছে, কিন্তু তের চোখ রাগে জ্বলছে। আচমকা দরজা থেকে জঙ্কুক বলে ওঠে, আব্বু আর চাচু এখন কোথায়? ওনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখে না? তাদের মতে জঙ্কুক গুন্ডা, আর তে একমাত্র লক্ষ্মী, তাই না? আমিও ভিডিও করে রেখেছি। আরেকদিন আমায় কিছু বললে আমিও দেখিয়ে দিব তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি। তে চোখ গোল গোল করে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক মিটি মিটি হাসছে। তে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে এক কাপ কফি করে নিয়ে আয়, তারপর ভেবে দেখবো। আমি কেন কফি করব? রাত 12টার পরে যার সাথে কথা বলেন তাকে বলতে পারেন না? আমি কফি করতে পারি না। পারি না বললে কিভাবে হবে? আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। তোর ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে। সাবধান, হাত পুরায়েন না আবার। জঙ্কুক সুগার সাথে 2 মিনিট কথা বলে দ্রুত নিচে আসে। তে ততক্ষণে গ্যাসে পানি গরম দিয়েছে মাত্র। জঙ্কুক রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা, আমি করছি। আপনি যদি করবেন তবে আমাকে পাঠিয়েছিলেন কেন? তোরে কিছু বললে তো ভয় লাগে। যদি হাত পা পুড়িয়ে ফেলিস তাহলে তো সারা জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটা ডিলিট করুন। ভিডিও তো করিনি, ডিলিট করবো কি? মানে আপনি আমার সাথে ফাজলামো করছেন? জি ম্যাম। এর আগে জঙ্কুকের মুখের পানে চেয়ে আছে। জঙ্কুক মুস্কি এসে প্রশ্ন করলো, রাগ করছেন? তে কিছু বলল না। জঙ্কুক পুনরায় বলল, রাগটা কি একটু কমানো যায় না? তের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে গজগজ করতে করতে বলল, আমার আগে কার কি যায় আসে? সরি। তে বেঞ্চি কেটে চলে যেতে নিলে জঙ্কুক ডেকে বলল, কাল বিকেলে রেডি থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না। কেন? আমার কোথাও যাওয়ার মুড নেই, তাও আবার আপনার সাথে। ঠিক আছে, আমার সঙ্গে না যাস, সুগার সঙ্গে যাস। কারোর সাথেই যাব না। না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি। যদি মিস না করতে চাস তাহলে কালকে যেন রাগটাকে পাশের বাড়িতে রেখে সুগার সঙ্গে চলে যাস। আমি যাব না মানে যাবই না। তের আগে কটমট করতে করতে চলে যাচ্ছে। জঙ্কুক পেছন থেকে আবারও ডেকে বলে, ভেবে দেখিস রাগটা পাশের বাড়িতে রাখা যায় কিনা। তে আর পেছনে ফিরে তাকায়নি। বিড়বিড় করে বকতে বকতে রুমে চলে গেছে। সকাল থেকে জঙ্কুক বাসায় নেই। অফিস 3 দিনের ছুটি। সুগা 1 ঘন্টা ধরে থেকে বুঝিয়েছে রেডি হওয়ার জন্য, কিন্তু যেদিনে যাবে না মানে যাবেই না। জঙ্কুকের প্রতি খুবই কমছে না তার। সুগা ভাইয়ের মতো তার জীবনটাও না এমন হয়। লিসার সাথে যদি জঙ্কুক ভাইয়ের সত্যি কিছু থেকে থাকে, তবে তাকেও তার ভাইয়ের মতো ছ্যাঁকা খাওয়া গান শুনে জীবন কাটাতে হবে। এসব ভেবেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তাকে বোঝাতে ব্যর্থ হয়ে সুগা 4টার দিকে আবার বেরিয়ে পড়েছে। নামজন আর সুবিন সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছে আর গল্প করছে। সেই সকালে জঙ্কুক আর সুগা বেরিয়েছিল। সুগা 2 ঘন্টার জন্য বাসায় ফিরলেও জঙ্কুক সারাদিনও ফেরেনি। বিষয়টা দুই ভাইয়েরই নজরে পড়েছে। জঙ্কুকের সঙ্গে বাবা চাচার দূরত্ব দিনকে দিন বেড়েই চলেছে। জঙ্কুক টাইম মতো অফিসে যায়, নিজের কাজও ঠিকঠাক মতো করে। সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায়। কাজের বাহিরে 10 মিনিটের জন্য ওনাদের সাথে বসে না, প্রয়োজনের বাহিরে কোনো কথা বলে না। অথচ একটা সময় পর্যন্ত জঙ্কুক যা করতো সব আব্বু আর চাচুকে জানিয়ে করতো। বাহিরে থাকাকালীনও রেগুলার আব্বু আর চাচুর সঙ্গে কথা হতো। গত 1.5 বছরের ছেলেরা তো পরিবর্তন মেনে নিতে পারছে না জঙ্কুকের আব্বু। প্রায় দুই ভাই এই বিষয় নিয়ে কথা বলে, কিন্তু এর কোনো সমাধান পায় না। রাত 9টার দিকে জঙ্কুক কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসে। একটা বক্স হাতে নিয়ে উপরে সোজা তে রুমে চলে যায়। তে জামা হ্যান্ড পেন্টিং এর কাজ করছিল। হঠাৎ পেছন ঘুরতেই জঙ্কুককে দেখে আটকে ওঠে। জঙ্কুক একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলল, নে হা কর। কিসের মিষ্টি? হা করতে বলছি। ভারী কণ্ঠ শুনে তে হা করে মিষ্টিটা মুখে নিল। জঙ্কুক দ্বিতীয় মিষ্টিটা 2 আঙ্গুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি তাই এ বিষয়ে তোকে আপাতত কিছু বলবো না। জঙ্কুক আরেকটা মিষ্টি থেকে খাইয়ে দিয়ে বাক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে। আজ সকাল থেকে বাড়িতে মানুষের ভিড়। জঙ্কুকের রুমে কাজ করাবে। এত বছরে বাড়ির অন্যান্য রুমগুলো 2-1বার রং করা হলেও জঙ্কুকের রুমে রং করানো হয় না অনেক বছর যাবত। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে জিনের করার নির্দেশ ছিল। জঙ্কুকের রুমে কোনো রকমের কাজ করানো হবে না। এখন মায়ের অনুমতি নিয়েই রুমে কাজ করাচ্ছে। পুরাতন জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হচ্ছে। দুপুরবেলাতে হঠাৎই কি মনে করে যেন জঙ্কুকের রুমে আসে। রুম সম্পূর্ণ অগোছালো, পা ফেলার অবস্থা নেই। দেয়ালে রং করা হচ্ছে। জঙ্কুক ভাই, হুম। আমি কিন্তু আপনার রুমের দেয়ালগুলোতে আর্ট করব। জঙ্কুক এদিক সেদিক তাকিয়ে একটা দেয়াল দেখিয়ে বলল,
তুই চাইলে এই দেয়ালে তোর লতা পাতার ডিজাইন করতে পারিস। থাক, লাগবে না। হ্যান্ড প্রিন্টিং এর কাজ শিখেছে, তাই মানবিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষের রুমটাকে নিজের মতো করে সাজাতে। জঙ্কুক ভাই চান বা না চান, সে তো নিজেকে জঙ্কুক ভাইয়ের প্রেমিকা মনে করে, সেই অধিকারবোধ নিয়েই এসেছিল। কিন্তু জঙ্কুক একটা দেয়ালে রং করার অনুমতি দেওয়ায় তার বড্ড অভিমান হয়েছে। রং না করলে বলেছিস কেন, আর এসেছিস কেন আমার রুমে? আমি ডেকে আনছিলাম তোকে? যা এখান থেকে। আগামী 7 দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ। যদি ভুলে আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। রুমে কয়েকজন মিলে রং করছিল, সবার সামনে এইভাবে কথা বলায় তে খুব অপমানিত হয়েছে। আপনার রুমে এসেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, একদম কাঁদবি না, যা এখান থেকে। তে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিল, কিসের সঙ্গে হোঁচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামনে এক হাত দরজায় আর এক হাত সদ্য রং করা দেয়ালে রেখে কোনো রকমে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। স্বাভাবিক হয়ে তে পিছন ফিরে তাকায়, জঙ্কুক যেন দেখেও না দেখার বান করে আছে। একটা জলজ্যান্ত মানুষ পড়ে যেতে নিচ্ছিল, অথচ তার ধরার কোনো চেষ্টা নেই। ঠিক আছে কিনা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন বোধ করছে না। এমন জঙ্কুক ভাইকে তে কখনো চাইনি। জঙ্কুক ভাইয়ের অ্যাটিটিউডের চেয়েও বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল তে। তে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। তের হাতের চাপে দেয়ালে স্পষ্ট ছাপ পড়ে গেছে। রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, এখনই ঠিক করে দিচ্ছি। সাবধান, এই ছাপের উপর যেন রং না পড়ে। ভাই, এভাবে রাগ দেখানো ঠিক না। আপনার বোনের হাত মনে হয় ভুলে দেয়ালে লেগে গেছে, এখনো বেজা আছে, রং দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। জঙ্কুক মুচকি এসে বলল, এই ছাপ ভুল করে হয়নি, আমি ইচ্ছে করেই করিয়েছি। এই রুমটা যার, তার স্মৃতি তো রাখতেই হবে। তে যাওয়ার জন্য পা বাড়াতেই জঙ্কুক নিজের পা বাড়িয়ে দেয়, আর জঙ্কুকের পায়ের সঙ্গে হোঁচট খেয়ে তে পড়ে যাচ্ছিল। ছেলেটা দাঁত কেলিয়ে হেসে বলল, ভাই, উনি কি আপনার ভালোবাসার মানুষ? হ্যাঁ। তাহলে এত রাগ দেখালেন যে? কারণ আছে, তুমি কাজ করো। আর হ্যাঁ, ও যেন কোনোভাবে রুমে না আসে, খেয়াল রেখো। আচ্ছা ভাই। 2 দিন হয়ে গেছে জঙ্কুকের রুমে রং করা হয়েছে। তে অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় জঙ্কুকের রুমের দিকে তাকিয়েছে। জঙ্কুক বাসায় থাকলে সবসময় দরজা বন্ধ থাকে, আর বাসায় না থাকলে রুমে তালা দেওয়া থাকে। সন্ধ্যার দিকে তে ড্রয়িং রুমে বসে বসে মা কাকিয়াদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে? মানে কি বলছিস? হ্যাঁ, তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো? জঙ্কুক রুম তালা দিয়ে রাখে? হ্যাঁ, বিশ্বাস না হলে উনি বাসায় না থাকলে দেখে এসো। আচমকা মাথায় গাঁটটা খাওয়ায় তে উফ বলে পেছনের দিকে তাকাতেই দেখে জঙ্কুক দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। রুমে তালা দিয়ে রাখছি বলে কি আমি অবৈধ ব্যবসা করি? এ কেমন লজিক? আচ্ছা, আমি কি অবৈধ কাজ করি বল? না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন। আপনার ব্যবসা আপনিই ভালো জানেন। সব বিষয় নিয়ে ফাজলাম করবি না। তোদের যন্ত্রণার রুমে তালা দিয়ে রেখেছিলাম। আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, যার মধ্যে একটা কাগজ হারালে সেটাকে খুঁজে বের করা জীবনে অসম্ভব না। সেগুলো যেন নষ্ট করতে না পারিস তার জন্য তালা দিয়ে রেখেছি। ইদানিং জঙ্কুক ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশি হচ্ছে। মজা করে কিছু বললেও জঙ্কুক ভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায়। জঙ্কুক এক কাপ কফি হাতে নিয়ে সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। তাই সিঁড়ি দিয়ে ওঠার পথে হঠাৎ নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা জঙ্কুকের ফোনের দিকে। ফোনে একটার পর একটা কল আসছে। জঙ্কুকের সেদিকে কোনো নজর নেই, মনোযোগ দিয়ে কাজ করছে আর কফি খাচ্ছে। তাই 3টা সিঁড়ি নিচে নেমে দেখার চেষ্টা করছে কার কল আসছে। তাই ভালো করে তাকিয়ে কোনো রকমে শিওর হলো কলগুলো লিসার নম্বর থেকে আসছে। তার মেজাজ খারাপ হতে 2 সেকেন্ডের সময় লাগলো না। রাগে গজগজ করে নিজের রুমে চলে গেছে, কিন্তু রুমে স্থির হতে পারছে না। রুম থেকে বেরিয়ে বেলকনিতে আসতেই নিচে নজর পড়ে সোফায় জঙ্কুক ভাই নেই। ল্যাপটপ ফোন এমনিতেই পড়ে আছে, রান্নাঘরেও কেউ নেই। তে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে। ফোনের লক খোলা দেখে তাড়াতাড়ি করে কল লিস্টে ঢুকে। লিসার নাম্বার থেকে মোট 35টা মিস কল এসেছে। তখনই ফোনে একটা মেসেজ আসে। তাই মেসেজে চাপ দিতেই লিসার নাম্বার থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে ভেসে ওঠে। যত ধরনের আবেগী প্রেমময় কথা আছে সবই বলেছে। এত মেসেজ পড়ার সময় নেই। কয়েকটা মেসেজের উপরে হঠাৎই জঙ্কুকের দেওয়া একটা মেসেজ চোখে পড়ে। মেসেজটাতে লেখা ছিল, তোকে আর কিভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল? বহুবার বলেছি আমি সিঙ্গেল না। যদি মনে করিস ঘন্টায় 100 মেসেজ করলে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তোর সঙ্গে রিলেশনে যাব, তাহলে তুই বোকা স্বর্গে বাস করছিস। কারণ আমার এমন কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কাউকে বলিনি, তোকেই প্রথম বলছি। আমি বিবাহিত, বাসার কেউ জানে না যে আমি বিয়ে করেছি, বিদেশে বউ। সহসা জঙ্কুক তের হাত থেকে ফোন কেড়ে নিয়ে অগ্নিদৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না? কোন সাহসে ধরেছিস? জঙ্কুক ভাই, আপনি বিবাহিত? হ্যাঁ, বিদেশে বউ রেখে আসছি, কিছুদিন পর চলে যাব। হইছে? শান্তি?
আপনি সত্যি বিবাহিত? আমার একটা বাচ্চাও আছে। এখন যা এখান থেকে। আপনি সত্যি সত্যি বিবাহিত? আর একটা কথা বললে এমন এক থাপ্পড় দেব, 7 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি। যা এখান থেকে। তে এক দৃষ্টিতে চেয়ে আছে জঙ্কুকের মুখের পানে। জঙ্কুক আবারও ধমক দেয়, যেতে বললাম তো। তে সঙ্গে সঙ্গে রুমে চলে আসে। সারা রাত নির্ঘুম কেটেছে। সকালে কোনো মতে হালকা নাস্তা করে ভার্সিটিতে চলে আসে। একটা ক্লাস কোনো মতে করেছে। ক্লাসও বিরক্ত লাগছিল, তাই মাঠে আসে। বোগাম তামিম সহ বাকিরাও ক্লাস শেষ করে তের কাছে এসে বসেছে। জিমিন এখনো নানুর বাড়ি থেকে ফেরেনি, তাই অসহায় তের কষ্ট শেয়ার করার মতো কেউ নেই। তের চোখ মুখ খোলা দেখে সবাই বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু তে কিছুই বলছে না। ওদের জোরাজোরিতে তে শেষমেশ বলল, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত, এক বাচ্চার বাপ। বোগাম মনে মনে খুব খুশি হয়েছে। এই যেন মেঘনা চাইতেই জল। ওদের জোরাজোরিতে তে কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে। এত কিছুর পরে তুই ওই বাড়িতে আসিস কেন? আমি হলে তো কবে বাড়ি থেকে চলে আসতাম। চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক। এই তো তোর এত কষ্ট, খারাপ লাগা, কিছুদিন দূরে থাকলেই দেখবি সব ভুলে গেছিস। তুই এক কাজ কর, তুই হোস্টেলে সিট নিয়ে নে, আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি। আমরা একসাথে ঘুরবো ফিরবো, আড্ডা দিব, পড়াশোনা করব। দেখবি তোর মাথা থেকে অনার্বত একেবারে চলে যাবে, তখন আর আবেগ কাজ করবে না। তাদের সব কথার মূল কথা তে যেন বাড়ি ছেড়ে চলে আসে। তে হোস্টেলে আসলে বোগামের জন্য বেশ সুবিধা হবে, তাই বোগামও আরো বেশি উৎসাহ দিচ্ছে। শেষ পর্যন্ত তে মন স্থির করেছে সে বাড়ি ছেড়ে চলে আসবে। ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু জঙ্কুক ভাইয়ের আবেগে জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি। তবে ইদানিং জঙ্কুক ভাইয়ের আচরণ প্রতিনিয়ত থেকে কষ্ট দিচ্ছে। এমত অবস্থায় তার পক্ষে একই বাড়িতে জঙ্কুকের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি সত্যি হোস্টেলে চলে আসবে। স্যারের সাথে কথা বলে ফর্মও নিয়ে গেছে। ভার্সিটি থেকে ফেরার পর থেকে তে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইয়ঞ্জুন বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু তে কোনো উত্তর দেয়নি। আম্মুকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছে। ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করে না মেয়েটা। শরীরও অনেক দুর্বল হয়ে গেছে। জঙ্কুক সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে। তের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নজর পড়ে তের রুমের দরজা খোলা। ফোনটাও বিছানার উপর পড়ে আছে। গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনো তেকে দেখেনি জঙ্কুক। তের রুমে পা বাড়ালো, কিন্তু তে কোথাও নেই। ফাঁকা রুম দেখে জঙ্কুকের বুকটা মোচড় দিয়ে উঠেছে। রুম থেকে বের হওয়ার জন্য 2 কদম এগোতেই তের ফোনে কল বেজে উঠেছে। জঙ্কুক ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। বোগাম নামে সেভ করা নাম্বার দেখে জঙ্কুকের মেজাজ চরম মাথায় খারাপ হলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে বোগাম বলে ওঠে, কি রে তে, তুই কি বাসায় বলেছিস? বাসার মানুষ রাজি হয়েছে? কবে আসছিস তাহলে? কোথায়? তের ফোনে কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে বোগাম সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। ভয়ে বোগামের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তের জন্য বোগামের খুব চিন্তা হচ্ছে। তে যদি বাসায় কিছু বলে না থাকে তাহলে নিশ্চয়ই এখন বকা খাবে। জঙ্কুক তের ফোন রেখে নিজের রুমে চলে গেছে। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতেও রাগে জঙ্কুকের শরীর ঘামছে। ফ্রেশ হয়ে সোজা নিচে আসে জঙ্কুক। ড্রয়িং রুম থেকে মামনিকে প্রশ্ন করে, মামনি তে কোথায়? শুনতে তো আমার রুমে ঘুমাইতেছে। কেরি কোনো দরকার আছে নাকি? হ্যাঁ, না তেমন কিছু না, দেখছি না যে, তাই ভাবলাম বাসায় নাকি বাহিরে। আমার মাইয়াটার কি যেন হইছে, কিচ্ছু কয় না, সারাদিন মুন্ডারে খারাপ করে বুইয়া থাই। বেশি কিছু কইতে গেলে কান্দা শুরু করে দেয়। আমি যে কি করবো কিছুই বুঝতাছি না। জগৎ 2 হাতে মাথা চেপে ধরে সোফায় বসে আছে। চারদিকে নানান দুশ্চিন্তায় মাথায় প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সুগা নিচে এসে জঙ্কুকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাইয়া? জঙ্কুক অসহায় দৃষ্টিতে সুগার দিকে তাকালো। এত টেনশন করছো কি নিয়ে? আমি আর পারছি না ভাই। দিনকে দিন মানুষের সহ্য ধৈর্যের সীমা বাড়ে, আমার উল্টো সহ্য ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। তোর বোনের এই অবস্থা সহ্য করার সামর্থ্য আমার নেই। ওর চোখের দিকে তাকাতে পারি না আমি। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করে চলেছি। নিজেকে সামলাতে না পেরে সবসময় ওরে দূরে সরিয়ে রাখি। বুকে পাথর রেখে আর কতদিন চলবো? তোর বোনের কান্নায় আমার বুকের ওপর জমানো পাথর পর্যন্ত গলে গেছে। আমি এমনই অভাগা যে মনের রাজ্যে রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না। ওর 2 চোখের পানি মুছে বলতে পারছি না, আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না, আমি তোকে আকাশসম ভালোবাসি। বনুকে সময় দিলে তো ওর মনটা একটু হালকা হতো। ওই দিন দেখলি তো তোর বোন কি করলো। তুই আমি এতবার বলার পরও বের হতে রাজি হলো না।
আমি জানি ও আমার উপর রেগে আছে, আর কেন রেগে আছে সেটাও খুব ভালো করে জানি। তারপর ওর রাগ ভাঙাতে পারছি না। রাগ ভাঙাতে গেলেই একের পর এক প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলোর মিথ্যা উত্তর দিতে পারবো না। দরকার হয় দূরে থাকবো, তবুও আমি ওকে আর কোনো মিথ্যে কথা বলবো না, এটা আমার প্রমিস। ফুপ্পির বিষয়ে কিছু ভাবছো? সেটাই ভাবছি, কিভাবে ভাই বোনদের সামনাসামনি করব। এসব ভেবে মাথা আউলে যাচ্ছে আমার। হঠাৎই ইয়ঞ্জনকে আসতে দেখে দুই ভাই রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলো। তাই ঘুম থেকে উঠে সোফায় জঙ্কুক আর সুগাকে দেখে মাথায় ভালোভাবে ওড়না দিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তাকাবে না ভেবেও নিজেকে আটকাতে পারলো না। সিঁড়ি থেকে তাকালো জঙ্কুকের দিকে। নজর পড়ে সোজা জঙ্কুকের ফোনের ওয়ালপেপারের দিকে। এক হাতে কোনো মেয়ের হাতের আঙ্গুলগুলো ধরে রেখেছে, সেই সাথে জঙ্কুকের উষ্ঠদয় সেই হাতের উল্টো পিঠে ঠিক মাঝ বরাবর স্পর্শ করে আছে। সদা ঘুম থেকে ওঠাতে ঘুম ঘুম চোখে ছবিটা দেখতেই বুকটা ছ্যাদ করে উঠল। যে জঙ্কুক ভাইকে ঘিরে রঙিন স্বপ্নে বিভোর ছিল তে, সেই জঙ্কুক কোনো মেয়ের হাতে চুমু খাচ্ছে, ভাবতেই তে দম বন্ধ হয়ে আসছে। চোখের সামনে থেকে সেই দৃশ্য যেন সরছেই না। গতকাল জঙ্কুক ভাই বলেছে উনি বিবাহিত, তাই সে কথা বিশ্বাস করলেও পুরোপুরি করেনি। তবে আজ প্রমাণ পেয়েছে, তাই অবিশ্বাস করার কোনো অপশন নেই। কান্নারাও আজ বিশ্বাসঘাতকতা করছে, কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না। আজ পুরো টেবিল ফাঁকা, শুধু এক কোণে বসে আছে তে। অনেকক্ষণ যাবতই তে খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আব্বু আর বড় আব্বুকে হোস্টেলের ব্যাপারটা কিভাবে বলবে সেটা নিয়েই ভাবছে। স্যারের থেকে আনা হোস্টেলের ফর্মটা গত রাতেই পূরণ করে রেখেছে। এই বাড়িতে আর থাকবে না বলে মানসিক প্রস্তুতিও নিয়েছে। আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। তে সবার আগে খাবার শেষ করে বসে আছে। কিভাবে বলবে এই সাহসটুকু হচ্ছে না। সামনে জঙ্কুক ভাই বসা, এই জন্য মূলত আরো বলছে না। জঙ্কুক খাবার শেষ করে বেসিনের দিকে যেতেই তে বলল, আব্বু, আমার একটা কথা বলার ছিল। কোন আম্মা জান, কি লাগবে আপনার? প্রতিদিন বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। আঙ্কেলকেও আমার জন্য গাড়ি নিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়। তারপর যানজট পেরিয়ে আবার বাসায় ফিরতে হয়। এত জার্নি করে আমারও খুব টায়ার্ড লাগে। পড়াশোনা হয় না ঠিক মতো। তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নিব, বান্ধবীদের সাথেই থাকবো, মাঝে মাঝে বাসায় এসে ঘুরে যাব। সুগার খাবার আটকে গেছে গলায়। চোখ বড় করে তের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো বেসিনের দিকে। জঙ্কুক নেই। আতঙ্কিত হয়ে সুগার ডোক গিলল। জঙ্কুক ভাইয়া শুনেনি ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো। নামজন আর সুবিন নীরব। আমি স্যারের সাথে কথা বলেছি, ফর্মও পূরণ করেছি। আপনারা অনুমতি দিলে আমি ফর্মটা জমা দেব। বলেই তে বাম হাতটা টেবিলের নিচ থেকে তুলে হাতে হোস্টেলে সেই ফর্মটা। সুগা কিছু বলতে যাবে তার আগে জঙ্কুক টেবিলের অপর পাশ থেকে ফর্মটা নিয়ে একটানে ছিঁড়ে ফেলেছে। আচমকা জঙ্কুককে দেখে আটকে ওঠে সুগা। সে ভেবেছিল জঙ্কুক হয়তো চলে গেছে, কিন্তু জঙ্কুক যে তার পেছনে দাঁড়িয়ে ছিল এটা সুগা খেয়ালই করেনি। জঙ্কুক রাগান্বিত কণ্ঠে চিৎকার করে ওঠে, কোন সাহসে তুই হোস্টেলে যাওয়ার অনুমতি চাচ্ছিস? কে তোকে এত সাহস দিচ্ছে? যে বাজারা তোকে এত উস্কাচ্ছে তাদের বলে দিস সব কয়টাকে আধমরা করে নিজের বাড়ি পাঠাবো। ঢাকা থেকে পড়াশোনা শেষ করতে হবে না। তোকে কিছু বলি না বলে যা ইচ্ছে করবি, জেদ দেখালে সব পেয়ে যাবি, এটাই তো ভাবছিস? তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পড়াশোনা করলে এই বাড়িতে থেকেই করতে হবে। বাড়ির বাইরে যেতে চাইলে পা দুইটা ভেঙে ঘরে বসায় রাখবো। কি হচ্ছে জঙ্কুক? বাড়ির মেয়েদের সাথে উচ্চ স্বরে কথা বলবে না, যাও এখান থেকে। জঙ্কুক রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে আর বলছে, এরপরও যদি কেউ অনুমতি দেন এর ফল খুব খারাপ হবে। গতকালের বোগামের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। ওদের উস্কানিতেই তে এসব করছে, এটা বুঝতে বাকি নেই জঙ্কুকের। এদিকে সুগা কি বলবে বুঝতে পারছে না। তারপরও সুগা বলল, প্রয়োজন আমি তাকে বাইকে করে দিয়ে আসবো। ক্লাস শেষে কল দিবি, আবার গিয়ে নিয়ে আসবো। তবু হোস্টেলে যেতে হবে না। থাক, তোমারে আর লইয়া যাওন লাগতো না। তুমগো দুই ভাই বোন রে আমি কখনোই এক লগে যাইতে দিতাম না, তাও আবার বাইকে। অ্যাক্সিডেন্ট কইরা রাস্তাঘাটে ফুরা থাকবা, নিজেও ব্যথা পাইবা, আমার মাইয়াটারেও ব্যথা দিবা। দরকার হইলে আমার মাইয়ার আমি লইয়া যাবো। পরিস্থিতি স্বাভাবিক করতে সুগা ঠাট্টা স্বরে বলল, আপনি আমায় এত অবিশ্বাস করেন? বাইকওয়ালা গো উর্ফে আমার বিন্দু মাত্র বিশ্বাস নাই। ভয় পায়েন না, আমার জীবন থাকতে আপনার মেয়ের আর আমার বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না আমি, এটুকু বিশ্বাস রাখতে পারেন। তে এবার ছলছল নয়নে সুগার দিকে তাকিয়েছে। সুগা থেকে অনেক ভালোবাসে এটাতে বুঝতে পারে, কিন্তু আজকাল এত কনফিডেন্স নিয়ে আব্বুর সামনে এভাবে কথা বলছে, এটা দেখেই তে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আচমকা জঙ্কুকের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। শব্দ শুনে তে সেদিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে ছুটে। সুগাও খাবার রেখে বেসিনে হাত ধুতে চলে যায়। যেহেতু উঠে যেতে চাইলে নামজন আটকে বলে, এটা ওদের ভাই বোনের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দাও।
বড়রা সেখানে উপস্থিত থাকলে বিষয়টা আরো খারাপের দিকে যাবে। জিন যেতে চাইলে ওনাকেও আটকে দেয়। জঙ্কুক যদি রেগে গিয়ে তের গায়ে হাত তোলে? সুগা মাত্র কি বললো শুনলে না? বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিবে না। দেখি সে তার দায়িত্ব কতটা পালন করতে পারে। এদিকে তে অন্তহীন পায়ে ছুটে যায় জঙ্কুকের রুমে। দরজা থেকে তাকায় ভেতরে। জঙ্কুক তাকে রুমে ঢুকতে নিষেধ করেছিল, তাই সরাসরি ঢুকতে পারছে না। দরজা থেকে উকি দিতেই দেখে জঙ্কুক বিছানার একপাশে বসে আছে, দু হাঁটুর উপরে দু হাত। ডান হাতের কয়েক জায়গায় ভাঙা কাছের টুকরো লেগে আছে, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। তে সব ভুলে রুমে ঢুকে চিৎকার করে ওঠে। এটা কি করেছেন আপনি? ড্রেসিং টেবিলের ঠিক মাঝ বরাবর জঙ্কুক ঘুষিটা দিয়েছে। অর্ধেক কাজ ভেঙে পড়ে গেছে, আর অর্ধেকটা এখনো লেগে আছে। তে হাত থেকে কাজ ছোটাতে গেলে জঙ্কুক নিজের হাত সরিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, ডোন্ট টাচ মি। তে সেসব কথায় কান্না দিয়ে আবার এগিয়ে যায় জঙ্কুকের কাছে। দ্বিতীয়বারের মতো হাত ধরতে গেলে জঙ্কুক 4 গুণ ভারী কণ্ঠে চিৎকার করে ওঠে, বললাম তো ছবি না আমায়। বলে পাশের টেবিলে থাকা কাঁচের গ্লাস ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। এই দৃশ্য দেখে তে আটকে 2 কদম পিছিয়ে যায়। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলের বাকি অর্ধেক কাজ সাথে গ্লাসের ভাঙা টুকরোতে ফ্লোর ভরে গেছে। তে কপাল কুঁচকে তাকিয়ে আছে জঙ্কুকের হাতের দিকে। এমন সময় সুগা রুমে ঢুকে। জঙ্কুকের কাছে যেতেই জঙ্কুক রাগী স্বরে বলল, সুগা, তোর বোনকে এখান থেকে যেতে বল। সুগা স্বাভাবিক কণ্ঠে তেকে বলল, তুই রুমে যা। ওনার হাতে কাজ। আমি দেখছি, তুই যা প্লিজ। তে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বেশ কয়েকবার তাকিয়েছে। সামান্য হোস্টেলে যাওয়ার কথাতে জঙ্কুক এভাবে রিয়েক্ট করবে তে ভাবতেও পারেনি। সুগা জঙ্কুকের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়েছে। তে সারাদিনও রুম থেকে বের হয়নি। সন্ধ্যার পর সুগা তের রুমে আসে। ভাইয়াকে দেখতে গিয়েছিলি? না, উনি বারণ করেছে যেতে। তখন তো রাগে বারণ করেছে, একবার গিয়ে দেখে আসিস। আমি যাব না। কেন? উনি আমাকে ওনার রুমে যেতে বারণ করেছে, ওনাকে ছুতে নিষেধ করেছে। আমি কেন যাব ওনাকে দেখতে? এত রাগ জেদ ভালো না বনু। আমাকে বলছো কেন? রাগ জেদ ভালো না, এগুলো তোমার ভাইকে গিয়ে বলো। সুগা উঠে যেতে যেতে তপ্ত সেরে বলল, থাক তোরা তোদের রাগ নিয়ে, আমার কি। ভাইয়া, কি? জঙ্কুক ভাই কি বিবাহিত? তোকে কে বলেছে? জঙ্কুক ভাই। ভাইয়া তোকে এই কথা বলছে? হ্যাঁ। ভাইয়া তোকেই বলছে? ঠিক আমাকে না, লিসা আপুকে মেসেজে বলেছে। পরে আমি জিজ্ঞেস করেছি, তখন বলছে বিবাহিত। ও আচ্ছা। লিসা ভাইয়াকে অনেকদিন যাবত ডিস্টার্ব করে, পিছু ছুটাতে বাধ্য হয়ে হয়তো বিবাহিত বলেছে। আমাকেও তো বলেছে, আমি কি ওনাকে ডিস্টার্ব করি? দূর পাগলি, তোকে তো মজা করে বলছে। আর বাচ্চা? সুগা কপাল গুটিয়ে আহম্মকের মতো প্রশ্ন করল, কিসের বাচ্চা? উনি যে বললো ওনার একটা বাচ্চা আছে। হায় আল্লাহ, ভাইয়া বলছে আর তুই বিশ্বাসও করে ফেলেছিস? তোর সাথে ফাজলামো করছে পাগল। এসব চিন্তা বাদ দিয়ে ভাইয়াকে দেখে আসিস। বলে সুগা চলে গেছে। উনি যদি বিবাহিত না হয় তবে ওই ছবিতে মেয়েটা কে? আগেও একবার জঙ্কুক ভাইয়ের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি ছিল, ওই মেয়েটাই বাকি। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে অবশেষে জঙ্কুকের রুমের সামনে আসলো। জঙ্কুক ঘুমাচ্ছে, তাই ভেতরে ঢুকছে না। এক দৃষ্টিতে চেয়ে জঙ্কুককে দেখছে। এত রাগ, অভিমান, ক্ষোভ সবকিছুর পরেও ওনার প্রতি এক অন্যরকম টান কাজ করে। এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানাবে। 10 মিনিট পর জঙ্কুক সজাগ হয়েছে। দরজা থেকে দেখে আস্তে করে বলল, ভেতরে আয়। তে ধীর পায়ে রুমে ঢুকে দাঁড়িয়ে আছে দেখে জঙ্কুক বসতে বলল। তে চেয়ারে বসতে গেলে জঙ্কুক বিছানার পাশে দেখিয়ে বলল, এখানে বস। তেও জঙ্কুকের কথা মতো জঙ্কুকের মাথার কাছে বসলো। হাতে কি ব্যথা আছে? কম। ওষুধ খেয়েছেন? না। কেন? এমনি, ইচ্ছে হয়নি। ওষুধ খেতে কি কারো ইচ্ছে হয়? কি জানি। আপনি তো এমন ছিলেন না, এমন হচ্ছেন কেন? কেমন হচ্ছি? ভন্ড। মনে হয় তোর ছোঁয়া লেগেই হয়ে যাচ্ছি। আমি মোটেও ভন্ড না। মাঝে মাঝে একটু ভন্ডামি করিস আর কি। জঙ্কুক ভাই। কিছু বলবি? হ্যাঁ। বল। আপনি কি সত্যি বিবাহিত? হয়তো। বাচ্চা? প্ল্যানিং করবো ভাবছি। মানে কি এসবের? বিয়ে করেছি, বাচ্চার প্ল্যানিং করবো না? কাল যে বললেন বাচ্চা আছে। ওটা তো কল্পনা। ফাইজলামি বন্ধ করুন, ভাইয়া বলেছে আপনার বউ বাচ্চা কিছু নেই। না, এ হতে পারে না। আমার বউ আছে, কল্পনার বাচ্চাও আছে, আর একটা প্ল্যানিং করবো ভাবছি। ফাইজলামি বাদ দিন, সত্যি করে বলুন। আচ্ছা, তুই না আমায় বিশ্বাস করিস না, তাহলে এই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছিস কিভাবে? তার মানে ভাইয়া যা বলেছে তা সত্যি? আল্লাহ জানে। জঙ্কুকের ওয়ালপেপারের ছবিটার কথা ভেবে তো পুনরায় ডাকে, জঙ্কুক ভাই। হুম। আপনার ওয়ালপেপারের ছবিটা কার? আমার? কেন? আপনার তো জানি, কিন্তু মেয়েটা কে? মেয়ে আসলো কোথা থেকে?
আমি দেখেছি। জাঙ্কুক পাশ থেকে ফোন নিয়ে লক খুলে তের দিকে ধরলো। ছবিটাতে জাঙ্কুক ঝুঁকে জুতার ফিতা বাঁধছিল। জাঙ্কুকের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমু খাচ্ছে। ওয়ালপেপারটা দূর থেকে দেখলে মনে হবে জাঙ্কুকই মেয়েটার হাতে চুমু খাচ্ছে। তে ছবিটা দেখে জাঙ্কুকের দিকে ফোন দিয়ে বলল, ওয়ালপেপারে দেওয়ার মতো আর ছবি নেই আপনার? আছে। এটা চেঞ্জ করবেন। ওকে ম্যাম। নিজের পচা চিন্তা ভাবনার জন্য লজ্জায় মাথা নিচু করে বসে আছে তে। এসেছিস যখন এক কাজ কর, ওইখানে তেল আছে, আমার চুলে তেল দিয়ে দে। আমি? তো কে? আমার যে বউ আছে এটা তো তুই মানতেই চাইছিস না। এখন তেল দিয়ে দে। আপনাকে ছুতে নিষেধ করেছিলেন, হয়তো ভুলে গেছেন। মাথায় তেল দিলে তো স্পর্শ করতে হবে। ও আচ্ছা, তার মানে ছবি না বলে মন স্থির করেই ফেলেছিস। জি। এত জেদ কোথায় থাকে তোর? জানি না। জাঙ্কুক বাম হাতে তার ডান হাত টেনে নিজের কপালের উপর রেখে বলল, দেখ গায়ে কত জ্বর, মাথা ব্যথায় তাকিয়ে থাকতে পারছি না। তারপরে তুই যদি জেদ নিয়ে থাকতে চাস আমার কিছু বলার নেই। তে তাড়াতাড়ি গিয়ে তেলের বোতলটা নিয়ে আসে। এতক্ষণ গা ছুঁইনি বলে জ্বরের মাত্রা বুঝতে পারেনি। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মাথায় না ব্যথা, চোখ খুলে রেখেছেন কেন? জাঙ্কুক সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ রাখতে রাখতে জাঙ্কুক কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। সে 10 মিনিট চুপচাপ বসে রইল। কি করবে বুঝতে না পেরে ভাবলো রুমে চলে যাবে। যেই না উঠতে যাবে অমনি জাঙ্কুক কাত হয়ে তের হাত জড়িয়ে ধরেছে। জাঙ্কুক জ্বরের ঘোরেই বিড়বিড় করে বলল, তুই যাস না প্লিজ। তে দুবার জাঙ্কুককে ডাকে কিন্তু জাঙ্কুক গভীর ঘুমে তলিয়ে আছে। জ্বর বাড়তেছে, জলপট্টি দিবে যে তারও ব্যবস্থা নেই। জাঙ্কুক হাত আঁকড়ে দাঁড়ায়, তে উঠতে পারছে না। অন্য কোনো উপায় না পেয়ে তে নিজের গাল জাঙ্কুকের কপালের সঙ্গে মিশিয়ে রেখেছে, যেন গায়ের তাপ কিছুটা হলেও তার শরীরে চলে আসে। তে নিজের গাল জাঙ্কুকের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয়ের তোলপাড় কোনো ক্রমে সামলাতে পারছে না। এদিকে জাঙ্কুকের জ্বর কমছে না, বরং বেড়েই চলেছে। তে যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে এই সুযোগটাও পাচ্ছে না। ফোনটাও রুমে রেখে এসেছে। জাঙ্কুকের ফোনের লক খুলতে পারছে না। হঠাৎ জ্বরের ঘোরে জাঙ্কুক বালিশ থেকে সরে তের উরুতে শুয়ে এক হাতে তের কোমর আঁকড়ে ধরেছে। জাঙ্কুকের মুখ ঠিক তের উদরের সঙ্গে মিশে আছে। জাঙ্কুকের উষ্ণ শ্বাস জামা ভেদ করে তের নমনীয় উদর স্পর্শ করছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে তে পুরো হতভম্ব হয়ে গেছে। জাঙ্কুক জ্বরের ঘোরে তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসেরা যেন তার কানে কানে বলছে, তুই তো জঙ্গল ভাইয়ের প্রণয়ের অনলে পড়তেই চাস, তবে কিসের এত অভিসংখ্যা? জাঙ্কুকের গায়ের জ্বরের তাপে তার পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘোরে জাঙ্কুক আবল তাবল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর তে নিজের কাপা কাপা হাতে জাঙ্কুকের মাথায় আলতোভাবে স্পর্শ করে ডাকলো, জঙ্কুক ভাই। জাঙ্কুক উত্তর দেওয়ার অবস্থাতে নেই। ঘোরের মধ্যে কিছু বলে যাচ্ছে। তে কান পেতে শুনে বোঝার চেষ্টা করছে জাঙ্কুক কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে, আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। এমন কথা বলবেন না প্লিজ, কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন। আপনার কিছু হতে দিব না আমি। বেশ খানিকক্ষণ পর তে জাঙ্কুককে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। বড় আম্মু অসুস্থ। জাঙ্কুক ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরো খারাপ হবে, এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল সুগার রুমে। সুগাও বাসায় নেই। তে নিজের রুম থেকে ওষুধ আর ফোনটা নিয়ে সুগাকে কল করে তাড়াতাড়ি আসতে বলে জাঙ্কুকের রুমে গেল। অনেকক্ষণ ডাকার পর জাঙ্কুকের একটু হুঁশ আসে। তে কোনো রকমে জাঙ্কুককে উঠিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। জাঙ্কুক চোখ বন্ধ করে শুয়ে আছে। তে জাঙ্কুকের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। জাঙ্কুক বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়ে রইল। জ্বর মাথায় উঠে গেছে। প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুক হঠাৎই চোখ মেলল। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি তে চোখের দিকে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে। তে জলপট্টি দিতে দিতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? শরীর কি বেশি খারাপ লাগছে? কিছু না, আর পট্টি দিতে হবে না। অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। জাঙ্কুকের হাসি ঠোঁট থেকে সরছেই না। মনে মনে তেকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। তে এমন ভাবে জাঙ্কুকের যত্ন নিচ্ছে ঠিক যেন ঘরের বউ। জাঙ্কুক জ্বরের ঘরেও তের চিন্তায় বিভোর হয়ে আছে। জাঙ্কুকের নেশাক্ত দৃষ্টি দেখে তে জিজ্ঞাসা করলো, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? বলতে তো চাই। বলুন। না থাক, কিছু না। বলুন। বাদ দে, জলপটে দিতে হবে না। একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচাড়া করিস না, পরে হাত ব্যথা করবে। আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন। আমার হাত ঠিক হয়ে যাবে।
তে হঠাৎই মায়াবী দৃষ্টিতে জঙ্কুকের চোখের দিকে তাকায়। বুকে চাপা পড়া কষ্টে ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। জঙ্কুকের নজরও ঠিক তার চোখের বরাবর। তে জঙ্কুকের চুলে হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? কেমন করি? নিজেকে এত আঘাত করেন কেন? সকালে এভাবে হাত না কাটলে এখন এত জ্বর উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এতে আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমায় বলেন জেদ কমাতে। তোর জেদটা কমালে আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না, জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না, শীতের রাত, এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে। আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে এসেছি নাকি? ভাইয়া বলেছিল তাই এসেছি। আর আমি না আসলে তো জানতামও না যে আপনি জ্বরে পড়ে আছেন। ঔষধ পর্যন্ত খাননি। ওষুধটা খেয়েছেন বলেই জ্বরটা একটু কমেছে, তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আম্মু সবাই ঘুমিয়েছিল তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলেছি ভাইয়া আসছে। বাসায় কেউ অসুস্থ হলে কি দেখাও যাবে না? আচ্ছা বাবা, সরি, আর কিছু বলবো না তোকে। কিছু বলতে হবে না, কি খাবেন সেটা বলুন, আমি খাবার নিয়ে আসি। কিছু খাবো না, মাথায় প্রচন্ড ব্যথা করছে, তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে তাহলেই হবে। এক সময় জঙ্কুক ভাইয়ের চুলে হাত দেওয়ার কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুতে পারতো না। আর জঙ্কুক ভাই নিজে সে অধিকার দিয়েছে। জঙ্কুকের চোখ বন্ধ, তে এক দৃষ্টিতে জঙ্কুকের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। তখনই সুগা রুমে ঢুকে। জাঙ্কুক ঘুমাচ্ছে, তে জাঙ্কুকের মুখের পানে চেয়ে মাথায় হাত বুলাচ্ছে। সুগা হুট করে রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হচকে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। সুগা আস্তে করে গলা খাকারি দিতেই তে আটকে উঠে জাঙ্কুকের থেকে কিছুটা দূরে সরে বসে। সুগা কাছাকাছি এসে জিজ্ঞাসা করলো, ভাইয়ের জ্বর কমছে? অনেকটা কমেছে। তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। সুগা রুম থেকে বের হতে হতে মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারা দিন জঙ্কুককে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। বেগমের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠেছিল তের প্রতি। জঙ্কুক মন প্রাণ দিয়ে চেষ্টা করছে সম্পর্ক ঠিক করতে, অন্যদিকে তে কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এই জন্যই মূলত জঙ্কুকের রাগ কন্ট্রোলের বাইরে চলে গেছে। জঙ্কুক নিজেও ভেবে পাচ্ছে না আব্বু আর চাচু এই ঘটনাটা কিভাবে নিয়েছে বা এর পরিণাম কি হতে চলেছে। তার ভুল আর অন্যায়গুলো সুগা খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। জঙ্কুকে ঠান্ডা করতে সুগা শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি তের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে তাহলে সে নিজে তেকে নিয়ে হোস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়ে জঙ্কুক শর্ত মেনে নিয়েছে। শত রাগের পরও তেকে না দেখে জঙ্কুক থাকতে পারে না। গত 7 বছর অনেক কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা থেকে না দেখলেই ছটফট করতে থাকে। বাসে থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে, যেন তেকে এক পলক দেখতে পারে। সুগা রুমে চলে গেছে। তে নির্লজ্জের মতো জঙ্কুক ভাইকে দেখছিল, এটা ভাইয়া দেখে ফেলেছে ভেবে লজ্জায় মাথা নিচু করে বসে আছে তে। জঙ্কুক ঘুমের মধ্যে পাশ ফিরতেই বালিশের ওপর রাখা তের হাতে জঙ্কুকের গাল স্পর্শ করে। হুটহাট জঙ্কুক ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ তের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। তে আস্তে করে জঙ্কুককে ডাকলো, কিন্তু সাড়া নেই। প্রেয়সীর সঙ্গ পেয়ে জঙ্কুকের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। তাই মাথায় হাত বুলিয়ে দেওয়ায় জঙ্কুকের মনে হচ্ছিল ইহজগতে আর কিছুই প্রয়োজন নেই তার। এভাবে তার স্প্যারোকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিবে সে। তাই ধীরে ধীরে বিছানা থেকে নেমে জঙ্কুকের গালে টুক করে কিস করেই রুম থেকে ছুটে পালায়। ব্যালকনিতে যেতেই আরেকটুর জন্য সুগার সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। সুগা সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করলো, এভাবে ছুটছিস কেন, কি হয়েছে? কিছু না। বলেই তে নিজের রুমে চলে গেছে। সুগা জঙ্কুকের রুমে ঢুকতেই দেখে জঙ্কুক গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। সুগাকে ঢুকতে দেখেই জঙ্কুক তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। সুগা ঠাট্টা স্বরে বলল, আমি কি অসময়ে চলে আসলাম? জঙ্কুক নিঃশব্দে হেসে লেপের নিচে মুখ লুকিয়েছে। সুগা হাসতে হাসতে বলল, নববধূ এত লজ্জা পাবে না, তুমি যতটা লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিছু বুঝি নাই, চিল। জঙ্কুক লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বাকি আমি অবৈধ কিছু করছি নাকি? না, একদমই না। সুগা একটু থেমে সিরিয়াস মোডে বলল, থ্যাঙ্কস ভাইয়া, বিশ্বাস করো তোমাদের দুইজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। সবসময় এভাবেই থেকো প্লিজ। ভাইরে, এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তার বোনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে,
তারপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নেব। হাতের কি অবস্থা, ব্যথা আছে? আছে, তবে একটু কম। তুমি জানো, তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনিতেই বোনের মেজাজ বিগড়েছিল, তার মধ্যে তুমি বিবাহিত, এই কথা কেন বলতে গিয়েছিলা? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসে বলছিলা কেন? এই জন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছি আর আসছি। এর মধ্যে তোর বোন আমার ফোন থেকে লিসাকে পাঠানো মেসেজ দেখেছে। কতটুকু পড়তে পারছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেওয়া, ওই ছবিটাও নিশ্চয়ই দেখেছে। কতটুকু কি দেখছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলছি। তোর বোনের রিয়াকশন দেখে বুঝলাম ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসে কথা বলছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপার দেখছে মানে ওরে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করিয়েছি, তারপর ওই ছবিটা ওয়ালপেপার দিয়েছি, যাতে তোর বোন ভুল না বোঝে। ভাগ্য ভালো দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। সুগা হাসতে হাসতে জঙ্কুকের উপর গড়িয়ে পড়ছে। পাগলের মতো হাসছিস কেন? আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কিনা জানি না, আমি তো ওকে আমার বউ মানি। আমার মতে পৃথিবীর 99% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে, তারা বউকে ভালোই বাসে না। পছন্দ তো একজনকে করিসই, দেখবি রাজনৈতিক ক্ষমতা, দাপট তার সামনে কিছুই না। সুগার হাসি থেমে গেছে, সত্যিই তাই। জিমিনের প্রতি যবে থেকে ইমোশন কাজ করছে, তবে থেকে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে। কেন করছে সে নিজেও জানে না। 2 দিন পর জিমিন আর তে ভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ হতেই সকলে এক জায়গায় জড়ো হয়। কিরে, এতগুলো কল দিলাম ধরিসনি কেন? তোকে কতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গেছিলি? কোথাও না। কিরে, কি হয়েছে? কোনো সমস্যা? আমার জীবনটাই তো সমস্যায় ভরপুর। কি হয়েছে বলবি তো? আমি ভেবেছিলাম হোস্টেলে সিট নিব। ওরা সবাই বলেছিল হোস্টেলে আসলে নাকি ভালো হবে, তাই ফর্ম নিয়ে গিয়েছিলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় আব্বুকে বলেছি। ওনারা কিছু বলার আগেই জঙ্কুক ভাই ফর্ম ছেড়ে চেঁচামেচি শুরু করেছে। এমনকি আমার পা ভাঙার হুমকি পর্যন্ত দিয়েছে। বড় আব্বু জঙ্কুক ভাইকে ধমক দিয়েছে। সেই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাত ব্যথা আর জ্বরে ভুগছে। আজ দেখে আসলাম এই অবস্থাতেই অফিসে যাচ্ছে। তোর তো দেখছি অনেক সাহস হয়েছে। তুই জানিস ছোট থেকে তোকে কিভাবে বড় করেছে। প্রয়োজন ছাড়া এক পা এদিক সেদিক যেতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দিবে? আর তুই অনুমতি চাইতেই বা গেলি কোন সাহসে? তোর তো কপাল ভালো, মেরে আধমরা করেনি। তুই আমার একটাবার কল দিতি, আমি ডিরেক্ট নিষেধ করে দিতাম তোকে। আমি কিভাবে জানবো এমন কিছু হবে? জঙ্কুক ভাইয়ের উপর রাগ করেই তো আসতে চেয়েছিলাম। তুই হোস্টেলে আসলে এই বেটার কি সমস্যা? বেটা বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য হোস্টেলে আসবি, এতেই এত হাঙ্গামা? আসলে পুরুষ জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসতাম। দেখ ইভা, সব ছেলে কিন্তু খারাপ হয় না। দেখিস না আমি কত নিষ্পাপ ছেলে। আমিও। কি বলছিস তুই এসব? জঙ্কুক ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছিতে? সেদিন বলেছিলে উনি বিবাহিত, বাচ্চা আছে, তারপর জেনেছি আমার সাথে ফাজলামো করেছে। আজকে ফাজলামো করে বলতেছে, 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে। পরে চিল্লাবি না বলে রাখলাম। ইভা তুই চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে কি তুই সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ডটাকে ফালতু ছেলের জন্য নিজের জীবন বরবাদ করুক। জঙ্কুক ভাই মোটেও ফালতু ছিল না, বাদ দে। আমার জঙ্কুক ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার জঙ্কুক ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার, হয়েছে? বেটা বিয়ে করে ফেলছে শুনে সেদিন তুই কান্নাকাটি শুরু করছিলি, মনে নাই? এখন আমাদের দোষ। ও দিনে 100 বার জঙ্কুক ভাইয়ের জন্য কান্না করে, আবার 100 বার হাসে, তাই বলে তোরা ওকে আরো উস্কাবি? আমি 2 দিনের জন্য ছিলাম না, এর মধ্যেই আমার বেবিটার ব্রেন ওয়াশ করা শুরু করে দিয়েছিস তোরা। আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশি থাকুক। তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। দেখলাম তো কেমন খেয়াল রেখেছিস। ফাঁসি দিয়ে নিজেরা তো বিরাট শান্তিতে আছিস। যা ঝড় গেছে তা তো আমার বেবিটার উপর দিয়ে গেছে। জঙ্কুক ভাই বলেছে যারা আমাকে উস্কিয়েছে তাদের সব কটাকে আধমরা করে নিজের বাড়ি পাঠাবে। একদম ঠিক বলেছে, এদেরকে মারাই উচিত। তুই এভাবে বলতে পারলি জিমিন? তুই আমার সঙ্গে কথাই বলিস না, বদমাশ পোলা। মনে হয় তোর জঙ্কুক ভাইয়ের থ্রেটে আমরা ভয় পেয়েছি, বলিস আসতে, দেখবো নে তোর ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাই ব্রাদার্সের কত পাওয়ার।
আহা, এইতেই আমাকে একটু ধর, না হলে হাসতে হাসতে আমি মাটিতে পড়ে যাব। এই গর্জনটা জঙ্কুক ভাইয়া বা সুগা ভাইয়ার মুখোমুখি হওয়ার পর যেন থাকে। এইতেই চল। তে জিমিনকে নিয়ে চলে গেছে। যাওয়ার পথে তে জিমিনকে সব ঘটনা খুলে বলে। তুই আমাকে একটাবার জানাতে পারতি, তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, তারপরও এমন কাণ্ড কেন ঘটালি? জঙ্কুক ভাই না চেঁচামেচি করলে তোর ভাই, বড় আব্বু, তোর আব্বু সবাই নিশ্চয়ই রাগ দেখাতো। তে নিজের প্রতি নিজে বিরক্ত। জিমিনও আর বেশি কিছু বলেনি। তেকে বিদায় দিয়ে নিজে বাসায় চলে গেছে। এদিকে জংকুক আজ সকাল সকাল অফিসে এসেছে। হাত এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে। গত 3 বছরের অর্ডারের সমতুল্য এই একটা অর্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে জংকুকদের কোম্পানি দেশের সেরা 5টা কোম্পানির মধ্যে একটা হবে। তাই হাতের দুরবস্থা নিয়েও জংকুক অফিসে এসেছে। টানা 1.5 ঘন্টা মিটিং চলল। জংকুক নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করে পরবর্তীতে কল দিয়ে জানাবে বলে চলে গেছে। তাই সকলেই একটু টেনশনে আছে। জংকুক আব্বুর থেকে বিদায় নিতে গেলে নামজন জংকুককে ঠান্ডা কণ্ঠে বলল, শোনো জঙ্কুক, নিজের রাগ যদি নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না। জংকুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবেই জানে ওই দিনের বাড়ির ঘটনার ক্ষোভ প্রকাশ করবে নামজন। চুপচাপ সহ্য করা ছাড়া কিছু করার নেই তার। বাহিরে যাই করো না কেন, বাসায় অন্তত পক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবে। ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। সুগার মতো তেজ, সকিনা, বান্টু 3 জনকে আগলে রাখার দায়িত্ব তোমার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার উপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তাদের সাথে তোমার নরমভাবে মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালেও তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক, আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখিয়ে ওদের সাথে কখনো দূরত্ব বাড়িও না। আমি যেই ভুল করেছি আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে এই বাড়ির পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এখন যেতে পারো। জি আচ্ছা বলে জঙ্কুক অফিস থেকে বেরিয়ে পড়েছে। সন্ধ্যার কিছুক্ষণ পরেই নামজন আর সুবিন হাতে মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকে সবাইকে ডাকতে শুরু করলো। যে হোক বাড়িতে নেই, জরুরি কাজে সিলেটে গিয়েছে। অভিনন্দন মাই সন, অর্ডার কনফার্ম হয়ে গেছে। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি কাজে এত মনোযোগী হয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। দোয়া করবেন আমার জন্য। ফিয়মনিল্লাহ। দোয়া করি যেন সব সময় সব জায়গায় তুমি সফল হতে পারো। আজকের এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আমার এখন কিছু চাই না, তবে একদিন চাইবো। এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করবো সেদিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করেই জঙ্কুক নিজের রুমে চলে গেছে। তে আহম্মকের মতো চেয়ে আছে। জঙ্কুক ভাইয়ের কথা কিছু মাথায় ঢুকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিয়ে নিলেই তো ঝামেলা শেষ। প্যাস লাগাতে কেন হয়, তো এটাই ভেবে পায় না। আপু, তোমায় যদি বলতো যা চাও তাই পাবা, তাহলে তুমি কি চাইতা? জঙ্কুক ভাইকে চাইতাম। জঙ্কুক ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি জঙ্কুক ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। বলো না আপু, কি চাইতা? জানি না। বলেতে নিজের রুমে চলে গেছে। সুগা নীরব হয়ে দাঁড়িয়ে আছে। চলে যাবে কিনা সেটাও বুঝতে পারছে না। তোমার ভাইয়ের এখন কিছু লাগতো না বলে গেল, তোমার কিছু লাগবে? সুগা না করে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলে, বউ লাগবে। দিবেন এনে? ভাইয়ারও বউই লাগবে।